আজ আমি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার তৃতীয় অভিযানটি শোনাব। পাণ্ডব গোয়েন্দারা একদিন রামরাজা তলার দিকে বেড়াতে গেল। জায়গাটা ওদের এলাকা থেকে অনেক দূর, তাই পঞ্চুকে ওরা আর সঙ্গে নিল না। রামরাজাতলা জায়গাটা সত্যিই বেশ ভালো। প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণের শেষ রবিবার পর্যন্ত মেলা বসে। সেই মেলা দেখে ওরা অদূরে শঙ্কর মঠের দিকে গেল। এই জায়গাটা বেশ নির্জন। ওরা পাঁচজনে সেই নির্জনে একটা পুকুরের ধারে গিয়ে বসল। আগে এই পুকুর মাছে ভর্তি ছিল। লোকে এসে মুড়ি ফুলুরি মাছেদের খেতে দিত। এখন ব্যাঙে ভর্তি। ভোম্বল 200 গ্রাম চীনাবাদাম কিনেছিল। সেই বাদাম প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল ওরা। তারপর বসে বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো। এমন সময় হঠাৎ অদূরে সশব্দে একটা বোমা ফাটল, আর তারপরে দেখা গেল হৈ হৈ করে লোকজন ছুটে চলেছে। দোকানপাট ঝপাঝপ বন্ধ হচ্ছে। সে এক হুলস্থুল ব্যাপার যাকে বলে। বাবলু বলল, এক্ষুনি নিশ্চয়ই বাস বন্ধ হয়ে যাবে। বাচ্চু বিচ্চু ভয় পেয়ে বলল, কি হবে তাহলে? এমন সময় আবার একটা বোমা ফাটল। কয়েকজন যুবক হঠাৎ একটা ঝোপের ভেতর থেকে পাইপ গান, বন্দুক ইত্যাদি নিয়ে কালো পোশাক পরে বেরিয়ে এসে যেদিকে বোমা ফাটল সেই দিক লক্ষ্য করে ঠাঁ 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 করে গুলি ছুড়ল কয়েকটা। ওদিক থেকেও আবার এদিকে গুলির জবাব এলো। বাবলু বলল, গতিক সুবিধের নয় রে বিলু, 2 দলে মারামারি হচ্ছে, আমরা কোথাও লুকিয়ে পড়ি চল। হঠাৎ আলো নিভে গেল। এই ঝামেলার মধ্যে তার কাটাও শুরু হয়ে গেছে তখন, অথবা তার কাটবার জন্যই এই ঝামেলা। যাই হোক, বিলু বলল, সেই ভালো, এখন পালাতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না, তার চেয়ে লুকোনোই যাক। কেননা যেভাবে গোলাগুলি ছুটছে তাতে যে কোনো মুহূর্তে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে লেগে যেতে পারে। ভোম্বল বলল, তবে আর দেরি নয়, চল তাড়াতাড়ি চল। ওরা 5 জনে সেই অন্ধকারে মাঠের পাশে একটা বাড়িতে গিয়ে ঢুকল। আলো না থাকায় ভেতরটা ছিল ঘন অন্ধকারে ঢাকা। ওরা তাই পা টিপে টিপে পরস্পরকে ধরাধরি করে নিরাপদ একটু আশ্রয় খুঁজতে লাগল। ভোম্বল বলল, এ কোথায় এসে ঢুকলুম রে ভাই, ভূতের বাড়ি নয় তো? ভিলু বলল, যে বাড়ি হোক, সারা শব্দ না দিয়ে চুপচাপ বসে থাক। বাচ্চু বিচ্চু বলল, কোনো লোকজনও তো নেই। বাবলু বলল, সম্ভবত পোড়ো বাড়ি। এই বলে ওরা একটু একটু করে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। দেখলো একটা ঘরের ভেতর থেকে ক্ষীণ একটু আলোর রেখা বাইরের দালানে এসে পড়েছে, আর ঘরের ভেতর কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে। একজন বলছে, অত ভয় করলে চলবে কেন? খুন খারাপের এই তো সময়, আমরা কেটে কুটে রেখে দিয়ে চলে যাব, আর হাঙ্গামাকারীদের ঘাড়ে দোষ চেপে যাবে। মাঝখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে বেকসুর খালাস পেয়ে যাব আমরা। আরেকজন বলল, তবে ভাই প্রথম কোপটা কিন্তু আমিই দেব। আগে প্রত্যেক দিন একটা করে মুন্ডু না নামালে রাতে আমার ঘুম হতো না। মানুষ মেরে মেরে হাতে কড়া পড়ে গিয়েছিল, এখন যেন কিরকম ভোঁতা মেরে যাচ্ছি। প্রথমজন বলল, কিন্তু এখনো আসছে না কেন? অপরজন বলল, বোধহয় বুঝতে পেরে গেছে, অসম্ভব, আসে যদি আজই শেষ করে দেব। সময় না আসাইটাও তো চিরঞ্জীব বাবুর স্পেশালিটি। আজকাল আবার সাধু হতে চান, বলেন কি না এসব পেশা ছেড়ে দেবেন। কিন্তু আমরা ছাড়ব কেন? উনি যে বলছেন এই ডাকাতি ওনার জীবনের শেষ ডাকাতি। আজ বাদে কাল কাজ, কিন্তু আসছেন কই? কোথায় হবে, কি করে কিভাবে হবে, এসব কি না জানলে হয়? নিজে না আসতে পারেন, কাউকে পাঠাতেও তো পারতেন। তার মানেই উনি টের পেয়েছেন ডাকাতি করে ফেরার সময় আমরা ওনাকে শেষ করে দেব। এবার অন্য একটা গলা বলল, আর একটু অপেক্ষা করে দেখা যাক, কেউ না কেউ আসতেও তো পারে। তাছাড়া যা দিনকাল পড়েছে
তাতে আসা যাওয়ার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। ঝামেলা তো লেগেই আছে চারিদিকে, সেই জন্যই হয়তো আসতে পারছে না। দেখাই যাক। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে সব শুনছিল। ভোম্বল চুপি চুপি বলল, এ যে একেবারে বাঘের গুহায় ঢুকেছে রে বাবলু। বাবলু বলল, তাই তো দেখছি। বিলু বলল, ব্যাপার গুরুতর। বাবলু বলল, রহস্যের গন্ধ পাচ্ছি। তোরা এক কাজ কর, বাইরে বেরিয়ে যা। আমি একা এখানে থেকে যতটা সম্ভব অনুমান করতে পারি করে। ভোম্বল বলল, কি করবি তুই? তোরা বাইরে যা না, যা করবার আমি করছি। তবে একটা কথা, যদি আমি বিপদে পড়ি তবে আমি জোরে সিটি দেব, তখন এদিকে না এসে সোজা থানায় চলে যাবে। বাবলুর কথা মতো আচ্ছা বলে ওরা বাইরে চলে গেল। আর বাবলু করল কি, সেই ঘরের দরজায় গিয়ে টোকা দিল টক টক করে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সাড়া দিল। কে? আমি। একজন বলল, বললুম আসবে, নিশ্চয় চিরঞ্জীবদের লোক। অন্য কেউ তো হতে পারে, অন্য কে আসতে যাবে? দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ফর্সা লম্বা ন্যাড়া মাথা একটা লোক। লোকটা ঠিক ন্যাড়া নয়, মাথাটা কেশহীন, তেলা, মাকুন্দ যাকে বলে। গোঁফ দাড়ি ভুরু কিচ্ছু নেই। ধরের ওপর চোখ মুখ নাক আর কান বসানো যেন একটা মাংসের তাল। গায়ে ডোরা কাটা নাইলনের গেঞ্জি। লোকটা বলল, কে তুই? বাবলু সাহস করে বলল, আমি চিরঞ্জীব বাবুর কাছ থেকে আসছি। এত দেরি হলো যে? কি করব, রাস্তায় খুব গোলমাল। তাই বলে এত দেরি? এই তো লাইনের ওপারেই বাড়ি, 2 মিনিটের পথ নয়। উনি নিজেই বা এলেন না কেন? তা জানি না, তবে উনি বললেন চারিদিকে খুব পুলিশের উপদ্রব, যেখানে সেখানে বোমা ফাটছে, যদি কিছু হয়ে যায় তাই আমাকে পাঠালেন। কাল কোথায় যেন যেতে হবে, সে সম্বন্ধে একটু লিখে দিন। ন্যাড়া মাথা বলল, দিচ্ছি, কিন্তু তুই চিরঞ্জীব বাবুর কে? কেউ নই, এই পাড়াতেই থাকি। আমাকে উনি বললেন এই খবরটা এখান থেকে নিয়ে যেতে পারলে 5টা টাকা দেবেন। ন্যাড়া মাথা বলল, ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি সব লিখে দিচ্ছি। বাবলু অন্ধকারেই দাঁড়িয়ে রইল। একবারও ভেতরে ঢোকবার চেষ্টা করল না, কেননা ভেতরে ঢুকলেই আলোতে ওরা ওর মুখ দেখতে পাবে, আর তার ফলে পরবর্তীকালে ওদের সঙ্গে দেখা হলেই ওরা চট করে ওকে চিনে ফেলবে। একটু পরেই ন্যাড়া মাথা ওর হাতে একটা চিঠি ধরিয়ে দিল। বাবলু ও চিঠি পাওয়া মাত্রই উধাও হয়ে গেল সেটা নিয়ে। তারপর বাইরে এসে দেখল বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্চু উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে ওর জন্য। বাবলুকে দেখেই বিলু বলল, কিরে, কি করে এলি বাবলু? এখন কথা বলবার সময় নয়, কেটে পড়ি চল, কাল সকালে দেখা করিস। ওরা ফিরে চল। পরদিন সকালে ন্যাড়া মাথার দেওয়া চিঠিটা নিয়ে পাণ্ডব গোয়েন্দারা জোর আলোচনায় বসল। চিঠিতে যা লেখা ছিল তাই, প্রিয় চিরঞ্জীব বাবু, আপনি আমাদের হয়ে আর কাজ করতে চাইছেন না, এটা খুবই দুঃখের কথা। যাই হোক, এসব কাজ কাউকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে করাতে গেলে বিপদ বাড়ে, কাজেই আমরাও আর আপনাকে চাই না। কাল শালিমারের 3 নম্বর গেটের নর্থ সাইডে যে ওয়াগানটা আছে সেটা আমরা ভাঙতে যাচ্ছি। এটা ভাঙতে পারলে আমরা কয়েক লক্ষ টাকা লাভ করতে পারব, আর তা যদি হয় তবে আমাদেরও বেশ কয়েক বছরের জন্য এসব কাজ না করলেও চলবে। এই ব্যাপারে আপনাকে আমাদের একান্তই দরকার, কেননা ওয়াগান ভাঙার ব্যাপারে আপনার হাত যেরকম খেলা দেখায় তার কাছে আমরা তো নিতান্তই শিশু। মনে রাখবেন, এটাই আমাদের শেষ কাজ। আশা চাই কিন্তু। ইতি। চিঠি পড়া হলে বাবলু বলল, কি বুঝলি? বিলু বলল, শয়তানের গলায় নরম সুর মানে স্রেফ টোপ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, ওরা জানে এইভাবে চিঠি লিখলে চিরঞ্জীব বাবু গলে যাবেন এবং ওদের খপ্পরে আর একবার এসে পড়বেন। ভোম্বল বলল, তবে যাই বলিস ভাই, চিরঞ্জীব বাবু কিন্তু ঘুঘু লোক। কাজ টাজ দিব্যি গুছিয়ে নিয়ে এখন আর ধরা ছোঁয়া দেবার নামটি নেই। বাবলু বলল, আসলে উনি বুঝতে পেরে গেছেন ওনার দিন শেষ হয়ে আসছে, তাই আর ধরা ছোঁয়া দিচ্ছেন না। বাচ্চু বলল, এখন তাহলে কি করতে চাও তোমরা?
বাবলু বলল, দুটো কাজ আমরা করতে চাই। প্রথম কাজ হলো চিরঞ্জীব বাবুর সঙ্গে দেখা করা, দ্বিতীয় কাজ ওয়াগন ভাঙার সময় চোট্টাগুলোকে হাতে নাতে পুলিশে ধরিয়ে দেওয়া। বিলু বলল, চিরঞ্জীব বাবুর বাড়ি জানিস তুই? ওদের কথাবার্তা শুনে যা অনুমান করেছি তাতে মনে হয় লাইন পারেই ওনার বাড়ি। ভোম্বল বলল, কিন্তু দেখা করবি কি করে? এই চিঠিটাই ওনার হাতে দেব। বিচ্ছু বলল, তার মানে একটা লোককে ধরে বেঁধে খুন হতে আনবে তোমরা? বাবলু বলল, না না, এই চিঠি পেলেও উনি আসবেন না। যাক, আজ রাত্রে ওয়াগন ভাঙার সময় কিন্তু আমাদের নতুন অভিযান শুরু হবে। তোরা সবাই আজকের অভিযানের জন্য তৈরি থাকিস। আজকের এই অভিযানে পঞ্চুও আমাদের সঙ্গে থাকবে। কিরে পঞ্চু, রাজি তো? পঞ্চু তাড়াতাড়ি ল্যাজ নেড়ে ডেকে উঠল, ভৌ। বাবলু বলল, আমি ততক্ষণে একা গিয়ে চিরঞ্জীব বাবুর সঙ্গে দেখা করে আসি। নতুন রোমান্সের গন্ধ পেয়ে সকলেরই খুব আনন্দ হলো। সবাই যথাসময়ে আসবে বলে ঘাড় নেড়ে রওনা হলো যে যার বাড়ির দিকে। লাইন পারে গিয়ে বাবলুকে খুব বেশি খুঁজতে হলো না। রাস্তার ডান দিকে দু একটা বাড়ির পরেই একটা নতুন দোতলা বাড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ালো বাবলু। বাইরেই নেম প্লেট, স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে নাম, চিরঞ্জীব রায়। বাবলু কলিং বেল টিপতেই একটা বামনাকৃতি লোক বেরিয়ে এসে বলল, কাকে চাই? চিরঞ্জীব বাবু আছেন? না। কোথায় গেছেন? বাবলু চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাবুকে বলো আমি একটা জরুরি চিঠি নিয়ে এসেছি, উনি যেন আমার সঙ্গে দেখা করেন। বললাম তো বাবু নেই। কেউ নেই বাড়িতে? আছেন আছেন, উনি যে পর্দাটার আড়ালে লুকিয়ে আছেন তার তলা দিয়ে ওনার জুতো পরা পাটা দেখা যাচ্ছে, আর ওনার চুরুটের ধোঁয়াও ভেসে আসছে এদিকে, এখনো গন্ধ পাচ্ছি। পর্দার আড়াল থেকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর বলে উঠল, রাধেশ্যাম, ওকে ভেতরে আসতে দাও। বাবলু ভেতরে ঢুকতেই চিরঞ্জীব বাবু আত্মপ্রকাশ করলেন। বেশ ভদ্রলোকের সাজ পোশাক, কিন্তু দেখলেই বোঝা যায় পাক্কা শয়তান একটি। বাবলু ঘরে ঢুকতেই চিরঞ্জীব বাবু রাধেশ্যামকে চলে যেতে বলে বললেন, কই, কি চিঠি দেখি। বাবলু চিঠিটা দিতে চিরঞ্জীব বাবু সেটা পড়ে একটু হাসলেন, তারপর বললেন, ওরা কি আমাকে চার পেয়ে গাধা বলে মনে করেছে নাকি? বাবলু বলল, আপনি যাবেন নাকি? না, আমিও তাই বলি, ওরা আপনাকে খুন করবার ষড়যন্ত্র করেছে, আপনি যাবেন না। চিরঞ্জীব বাবুর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবার। বললেন, তুমি কে ভাই? বাবলু বলল, আপনি আমাকে চিনবেন না। যে লোকগুলো এই চিঠিটা আপনাকে দিয়েছে আমি লুকিয়ে ওদের কথাবার্তা শুনে ফেলেছি। ওরা আমাকে বলেছে এই চিঠিটা আপনাকে দিলে 10টা টাকা দেবে আমাকে। শুনে হো হো করে হেসে উঠলেন চিরঞ্জীব বাবু। বললেন, আর ও টাকা তুমি পেয়েছো? এসব কাজ করতে গেলে আগে টাকা নিয়ে তারপর করতে হয়। এখন গিয়ে দেখবে সব ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। যাক, ওদের হয়ে আমি তোমাকে 10টা টাকা দিচ্ছি, কেননা তোমার বুদ্ধি এবং আমার প্রাণের প্রতি মমতা দেখানোর জন্য এটা তোমার প্রাপ্য। বলে চিরঞ্জীব বাবু উঠে ভেতরের ঘরে গেলেন। তারই মধ্যে বাবলু চারিদিকে একবার ওর ধূর্ত নজর বুলিয়ে নিল। এই ঘরের লাগোয়া একটা ঘর রয়েছে, সেটা এই দিনের বেলাতেও অন্ধকার। ঘরের এক কোণে একটা টর্চ রয়েছে, সেটা জেলে ঘরের ভেতর ফেলতেই এক জায়গায় দুটো বন্দুক, একটা রিভলভার দেখতে পেল বাবলু। চিরঞ্জীব বাবু এরই মধ্যে কখন যে বাবলুর পিছনে এসে দাঁড়িয়েছিলেন বাবলু তা টের পায়নি। উনি গম্ভীর গলায় বললেন, ওগুলো আমার আত্মরক্ষার জিনিস, ওতে নজর দিও না। এই নাও টাকা, যাও, চলে যাও। বাবলু টাকা নিয়ে চলে এলো। আসবার সময় এক অন্ধ ভিখারিকে দিয়ে দিল টাকাটা। শালিমারির গঙ্গার ধার থেকে এক গাদা রেল লাইন সোজা পশ্চিমে পদ্মপুকুর হয়ে সাঁতরাগাছিতে পৌঁছেছে। এই লাইনেরই 3 নম্বর গেটের সামনে শেষ বিকেলে পাণ্ডব গোয়েন্দারা এসে দাঁড়াল। এখন শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন,
তবুও পাণ্ডব গোয়েন্দারা পেছপা হবার নয়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর সন্ধে উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গেই কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো হু হু করে। বিলু বলল, এমন হবে জানলে আসতুম না, অথচ এরকম একটা অ্যাডভেঞ্চার ছেড়ে দিতেও মন কেমন করছে। ভোম্বল বলল, এই দুর্যোগে কি আসবে ওরা? বাবলু বলল, দুর্যোগেই তো ওদের সুযোগ। চোর ডাকাত ওয়াগান ব্রেকাররা তো এইসব দুর্যোগের জন্যই অপেক্ষা করে। এমন সময় আচমকা বিদ্যুতের চাবুক খেনে সশব্দে মেঘ গর্জন হলো, আর সঙ্গে সঙ্গে ভৌ ভৌ করে 2-3 লোকের দিকে ক্ষিপ্র বেগে ছুটে গেল পঞ্চু। বাবলু দৌড়ে গিয়ে ধরে ফেলল পঞ্চুকে। চারিদিকে তখন অন্ধকার নেমে এসেছে, তবুও ইয়ার্ডের আলোয় বাবলু দেখল সেই ন্যাড়া মাথা লোকটা এবং তার সঙ্গে আরও যে 2 লোক ছিল তারা প্রাণপণে ছুটছে। বাবলু পঞ্চুকে ধরতেই লোকগুলো ফিরে এলো। ফিরে এসে ন্যাড়া মাথা রীতিমতো ধমকের সুরে বাবলুকে বলল, এই খোকা, এমন সন্ধ্যের সময় তুমি এখানে কি করছো? বাবলু ভাবল লোকটা বুঝি চিনে ফেলবে ওকে, কিন্তু না, লোকটা চিনতেই পারল না। চিনবেই বা কি করে? কাল তো ভালো করে ওর মুখও দেখেনি। বাবলু বলল, আমরা এখানে গঙ্গার ধারে বেড়াতে এসেছি। তুমি আমাদের দিকে কুকুর লেলিয়ে দিলে কেন? চোখের মাথা খেয়েছেন নাকি? ও তো এমনিই চোর মনে করে তেড়ে গেল। বলা মাত্রই ফোঁস করে উঠল ন্যাড়া মাথা, আমরা চোর? আপনারা কি তা আপনারাই জানেন। ন্যাড়া মাথা এবার কটমট করে তাকাতে লাগলো বাবলুর দিকে। সঙ্গী 2জনও রাগে ফুলতে লাগলো। ততক্ষণে বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্চু এসে পড়েছে। ন্যাড়া মাথা বলল, এরা কারা? আমার বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তোমরা চলে যাও এখান থেকে, খুব খারাপ জায়গা এটা, এখানে থেকো না। বিলু বলল, খারাপ জায়গা তো আপনারা আছেন কেন? ন্যাড়া মাথা ধমকে উঠল, চুপ করো, আমরা রেলের লোক। বাবলু বলল, কিন্তু আপনাদের জামা কাপড় দেখে তো রেলের লোক বলে মনে হচ্ছে না। আপনারা এখানে কি করছেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এমন সময় তরবরিয়ে বৃষ্টি নামল। ন্যাড়া মাথা আর তার সঙ্গী 2জন তাড়াতাড়ি একটা গুমটির ভেতরে গিয়ে ঢুকল। ওদের দেখা দেখি পাণ্ডব গোয়েন্দারাও জুটল গুমটিতে। গুমটির মধ্যে রেলের 2জন খালাসি রান্না করছিল। তখন তারা অবাক হয়ে বলল, আপনারা? ন্যাড়া মাথা বলল, আমরা একজনের কাছে একটু দরকারে এসেছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি নেমে গেল, বৃষ্টি থামলেই চলে যাব। বাবলু বলল, তবে যে বলছিলেন আপনারা রেলের লোক? ন্যাড়া মাথা কটমট করে বাবলুর দিকে তাকাল। বাবলু বলল, তাহলে আমরা যা ভেবেছি আপনারা তাই। কি ভেবেছ তোমরা? যা ভেবে আমাদের কুকুরটা আপনাদেরকে তাড়া করেছিল। একজন খালাসি বলল, তোমরা এখানে কি করে এলে? বাবলু বলল, আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, জল থামলেই চলে যাব। আর একজন বলল, তোমাদের বাড়ি কোথায়? অনেক দূর, এমন বৃষ্টি হবে জানলে এখানে আসতুম না। তাই তো, মহা মুশকিলের ব্যাপার। এ যা বৃষ্টি, এ তো সহজে থামবে না দেখছি। ন্যাড়া মাথা হঠাৎ ভালো মানুষের মতো বলে উঠল, তার কি হবে, একটু বসুক, এই বৃষ্টিতে যাবেই বা কোথায়? একজন সঙ্গী বলল, এই সময় বেশ একটু গরম গরম চা পাওয়া যেত। একজন খালাসি বলল, চা আর এখানে কোথায় পাবেন, সেই 3 নম্বর গেটের কাছে চায়ের দোকান। বাবলু বলল, একজন গিয়ে নিয়ে এলেই তো হয়। ন্যাড়া মাথা ভেঙচে বলল, কে আনবেটাকে, তুমি? বাবলু বলল, একটা কেটলি আর ছাতা পেলে আমিই আনতে রাজি আছি, অবশ্য আমাদেরকেও ভাগ দিতে হবে। লোভনীয় প্রস্তাব। একজন খালাসি বলল, ছাতা কেটলি 2 আছে, কিন্তু এত জলে তুমি যাবে কি করে? ঠিক যাব। খালাসিটা তখন ছাতা আর কেটলি বাবলুকে দিল। ন্যাড়া মাথা দিল 2 টাকা। বাবলু সেই বৃষ্টিতেই পঞ্চুকে নিয়ে চলে গেল চা আনতে। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্চু বাবলুর ব্যাপার কিছুই বুঝতে না পেরে
এ ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবলু যে এই দুর্যোগে উপযাচক হয়ে চা আনার ঝুঁকিটা কেন নিল তা ওদের মাথাতেই একেবারে এলো না। বাবলু অবশ্য অনেকক্ষণ থেকেই মনে মনে চাইছিল ৩ নম্বর গেটের নর্থ সাইডে ওত পাততে, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পড়ায় সব ভেস্তে যাচ্ছিল। সুযোগ হলো এতক্ষণে। সেই প্রবল বর্ষণের মধ্যে তাই ছাতা মাথায় সে চলল চা আনতে। আসলে এই সুযোগে ওয়াগানটা ও দেখে আসতে চায়। স্পটে এসে বাবলু দিশাহারা হয়ে পড়ল। ওয়াগানের পর ওয়াগান, এর মধ্যে কোনটা ভাঙতে চায় এরা তা তো টের পেল না। হঠাৎ এক জায়গায় অন্ধকারে একটা পুলিশ ভ্যানের মতো কালো ভ্যান দেখতে পেয়ে এগিয়ে গেল। ভ্যানের ভেতর একজন বিদঘুটে চেহারার লোক বসেছিল। বাবলুকে বারবার ভ্যানটা নিরীক্ষণ করতে দেখে বাজখাঁই গলায় বলে উঠল, এই খোকা, কি দেখছো? কি চাই এখানে? কি আবার দেখব? কিছুই না। তবে যাও, ভাগো এখান থেকে। কেন যাব? আমি এখানে চা আনতে এসেছি। চা নিয়ে তারপর যাব। লোকটা বলল, এখানে চায়ের দোকান কোথায়? তা জানি না। আমরা এখানে বেড়াতে এসে বৃষ্টির জন্য আটকে গেছি। গুমটিতে একজন ন্যাড়া মাথা আর 2 জন লোকও আটকে পড়েছে। তারাই আমাকে চা আনতে পাঠালো। বাবলুর কথা শুনে উৎসাহিত হয়ে লোকটা বলল, তাই নাকি? তাই নাকি? আচ্ছা, ন্যাড়া মাথা লোকটাকে কিরকম দেখতে বলো তো? ঠিক চোরেদের মতো। সঙ্গের লোক 2 জনও তাই। আপনাকে যেমন বিচ্ছিরি দেখতে, অনেকটা ওই রকম। লোকটি মনের রাগ মনে চেপে বলল, ওরে বেটা, আমি এখানে একা জমে যাচ্ছি আর ওনারা বৃষ্টিতে গা বাঁচিয়ে আয়েশ করে বসে আছে। তারপর বাবলুকে বলল, ওরা 3 জনে কি করছে দেখলে? চুপচাপ ভালো মানুষটির মতো দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামলে বোধহয় কোনো দুষ্কর্ম করতে যাবে। ওখানে অন্য কোনো লোক আছে বলে হয়তো সুবিধে হচ্ছে না, তাই কোনো কথাবার্তা বলছে না। তবে কিছু একটা করতে ওরা যাবে। আপনাকে দেখেও তো ওদের দলের লোক বলেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু তুমি এসব কি করে জানলে? বারে, এসব আবার জানতে হয় নাকি? কোন লোকটা পুরুত ঠাকুর, কে ডাক্তার আর কে ওয়াগান ব্রেকার, এ কি কাউকে চিনিয়ে দিতে হয়? এই যে পুলিশগুলো রাস্তায় যখন ঘোরে, তখন তাদের দেখলেই পুলিশ বলে মনে হয়। তাদের কি তখন ফুচকাওয়ালা বলে ভাবতে ইচ্ছা করে? তেমনি কাবুলিওয়ালা আর ফেরিওয়ালাকে চেহারা দেখেই চিনে নিতে হয়। লোকটা ভয়ানক রেগে বলল, চুপ রাও দেপো কোথাকার। তারা কোথায় আছে বলো শিগগির। বললুম তো, ওই ওধারের গুমটিতে। আমাকে নিয়ে চলো সেখানে। একটা ছাতায় 2 জনে কি করে কুলোবে? তার চেয়ে আমি বরং গাড়িতে বসি, আপনি আমার ছাতাটা নিয়ে যান। পারেন তো চাটাও নিয়ে যান আপনি। কিন্তু এই জলে অন্ধকারে আমি গুমটিটা চিনব কি করে? আমার কুকুর সঙ্গে দিচ্ছি, ওই আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। দাঁড়াও তবে, ছাতা আর কেটলি দাও, আমি কিনে আনছি চা, তুমি গাড়িতে বসো। বাবলু আর পঞ্চু 2 জনেই গাড়িতে ঢুকে বসে রইল। তারপর লোকটি চা নিয়ে এলে পঞ্চুকে সঙ্গে দিয়ে দিল বাবলু। লোকটি চলে যেতেই আসল কাজ শুরু হলো বাবলুর। গাড়ির ভেতর হাতড়ে সে একটা টর্চ দেখতে পেল। টর্চের আলোয় প্রথমেই 2টো বন্দুক নজরে পড়ল তার। সে দুটোকে নিয়ে সর্বাগ্রে ভিজে ভিজে ভ্যানের মাথায় তুলে রাখল, যাতে ওরা এসে দরকারের সময় খুঁজে না পায়। তারপর একটুক্ষণ কি যেন ভাবল, ভেবেই একটা পেরেক জোগাড় করে গাড়ি থেকে নেমে সর্বাগ্রে প্রতিটি চাকার হাওয়া খুলে দিল। গাড়ির চাবিটাও খুলে নিয়ে পকেটে রেখে সোজা এগিয়ে চলল গুমটির দিকে। বাবলু যখন গেল তখন ওদের চা পর্ব শেষ হয়েছে। বাবলুকে দেখে চমকে উঠল সকলে। আরে, তুমি যে একেবারে ভিজে চান করে গেছো। ভিজে ভিজে এলে কেন? কি করব, আমার যে একা থাকতে ভয় করছিল। তা বেশ করেছ, আমরাও ভিজে ভিজেই যাব। এই বৃষ্টি সহজে থামবে না। আপনারা আমাদেরকে আপনাদের গাড়িতে করে একটু পৌঁছে দেবেন?
লোকগুলো খালাসি দুজনকে একবার আট চোখে দেখে নিয়ে বলল, বেশ তো, দেব। ওরা সকলে বৃষ্টিতে ভিজে বাইরে। খানিক এসেই নাড়ামাথা বলল, তোমরা ভিজে ভিজেই বাড়ি যাও, আমাদের এখানে একটু কাজ আছে, যেতে দেরি হবে। বাবলু বলল, কেন? আমরা যদি গাড়ির ভেতরে গিয়ে বসি, আপনাদের কাজ শেষ হলে একসঙ্গে যাব। না না, তা হয় না, আমাদের একটা ওয়াগান এসেছে, তার মাল আজ না খালাস করলে সরকার বাজেয়াপ্ত করে নেবে। সেই সব মাল আমরা এখন ভ্যানে বোঝাই করব। তা করুন না, ফেরার সময় আমাদের নামিয়ে দেবেন। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলতে হলো। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্চু এবং পঞ্চুর মুখে টুঁ শব্দটি নেই। যেতে যেতে নাড়ামাথা সঙ্গীদের বলল, চিরঞ্জীব বাবু তাহলে এলো না? যে লোকটা ভ্যানে ছিল সে বলল, আমি যতক্ষণ ভ্যানে বসেছিলাম ততক্ষণ তো আসেন। ন্যাড়ামাথা শয়তানের হাসি হেসে বলল, না এলেও কি আমার হাত থেকে পরিত্রাণ পাবে? তাহলে পেলেই ঝেড়ে দেব একদিন। কথা বলতে বলতেই গাড়ির কাছে চলে এলো ওরা। ন্যাড়ামাথা বলল, তোমরা সব গাড়ির ভেতর ঢুকে বসে থাকো, আর একটু নজর রেখো গাড়ির দিকে কেউ আসে কিনা। দিনকাল যা খারাপ, চোর ডাকাতও আসতে পারে। বাবলু বলল, যদি পুলিশ আসে তাহলেও? ন্যাড়ামাথা বলল, যদি পুলিশ আসে তাহলে সর্বাগ্রে আমাদের জানিয়ে দেবে, ও বেটারা ভারী বদ। এই বলে ভ্যানের পিছন দিকটা খুলে ওরা ওয়াগানের দিকে এগোল। একটা ওয়াগান পাশে শান্টিং লাইনে দাঁড় করানো ছিল। ওরা সেটাকে ভাঙবার জন্য অনেক কসরত করতে লাগল। এমন সময় হঠাৎ বিলু চেঁচিয়ে উঠল, পুলিশ পুলিশ! যেই না চেঁচানো, লোকগুলো যেন ম্যাজিকের মতো উবে গেল। তারপর প্রায় মিনিট 20 বাদে আবার এসে হাজির হলো। ন্যাড়ামাথা তো বিলুকে এই মারে কি সেই মারে। আর একজন বলল, কেন ইয়ার কি মারছো ভাই আমাদের সঙ্গে? তার চেয়ে চুপচাপ বসে থাকো, আমরা যাবার সময় কিছু টাকা দিয়ে যাব তোমাদের। তোমরা বেশটি করে কোনো হোটেলে ঢুকে মুরগির মাংস আর পাউরুটি পেট ভরে খেয়ে নিও। এই বলে ওরা আবার কাজ করতে চলে গেল। ওরা যখন নিশ্চিন্ত মনে কাজ করছে, বাবলু তখন বিলুকে বলল, তুই এবার একটু ম্যানেজ কর, আমি ততক্ষণ পঞ্চুকে নিয়ে কোথাও গিয়ে চট করে একটা ফোন করে আসি। যদি তোর ফিরতে দেরি হয় তাহলেও কোনো অসুবিধে নেই, কোনো রকমেই মাল নিয়ে পালাতে পারবে না বাছাধনরা। গাড়ির চাবি আমার কাছে, তাছাড়া চাকারও হাওয়া খুলে দিয়েছি। এই বলে বাবলু চলে গেল। বেশি দূর যেতে হলো না, একটা পাবলিক টেলিফোনে রিং করে সব কথা পুলিশকে জানিয়ে ফিরে এলো সে। ফিরে যখন এলো তখন ভ্যান বোঝাই হয়ে গেছে। ন্যাড়ামাথার দলও তখন ফিরে আসছে মনের আনন্দে। নির্বিঘ্নে কাজ হয়ে গেছে, তাই সবাই খুব খুশি। বাবলুর বুক তো ধড়াস করে উঠল ওদের বুক। গাড়িতে উঠে স্টার্ট দিতে গিয়েই বলল, এই রে, সর্বনাশ হয়েছে। এই শালা ছেলে মেয়েগুলো সেই থেকে ঘটর ঘটর করছিল, দিয়েছে চাবিটাকে ফেল। ন্যাড়ামাথা আটকে উঠে বলল, সে কি? আর সে কি, খোঁজ খোঁজ। সেই অন্ধকারে বৃষ্টিতে টর্চের আলোয় দারুণ খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ন্যাড়ামাথা বাবলুর চুলের মুঠি ধরে বলল, চাবি তুই নিয়েছিস, বল সে কি, চাবি কোথায়? বাবলু বলল, ছাড়ো আগে, ছাড়ো তবে দেব। ন্যাড়ামাথা বাবলুকে ছাড়তেই বাবলু পকেট থেকে চাবিটা বার করে অন্ধকারে ছুঁড়ে দিয়ে বলল, ওই ফেলে দিয়েছি, কুড়িয়ে নাও। বলেই ন্যাড়ামাথার কাছ থেকে খানিকটা তফাতে সরে এসে চেঁচাতে লাগলো, লিও পঞ্চু লিও, কামড়ে ছিঁড়ে দে সবকটা। বাবলুর নির্দেশ পাওয়া মাত্রই পঞ্চু ভৌ ভৌ করে তেড়ে গেল। ন্যাড়ামাথা তখন এক লাফে একটা লাইট পোস্টের অর্ধেক ওপরে। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্চুও খেলা জমেছে দেখে তাড়াতাড়ি নেমে এলো গাড়ি থেকে। এমন সময় হঠাৎ একটা জোরালো আলো এসে পড়ল সকলের চোখের ওপর। পুলিশ! একজন দারোগা এবং 7 জন পুলিশ রিভলভার বন্দুক উঁচিয়ে এগিয়ে এলো ওদের দিকে। হ্যান্ডস আপ! বাবলু পঞ্চুকে ডেকে নিল। ন্যাড়ামাথা এবং বাকি 3 জন হাত ওপরে উঠিয়ে এগিয়ে এলো ধরা দিতে।
পুলিশের লোকেরা প্রত্যেককে অ্যারেস্ট করল। অ্যারেস্ট করে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে এমনভাবে বেঁধে রাখলো যাতে পালাতে না পারে। পুলিশের একজন লোক ন্যাড়া মাথাদের ভ্যানে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে গেল। বাবলু বলল, চাবিটা আমি ফেলে দিয়েছি স্যার। দারোগাবাবু বললেন, তোরা কে রে? কোথায় ফেলেছিস চাবি? নিয়ে আয় শিগগির। বাবলু অত্যন্ত মর্মাহত হলো এই নতুন দারোগার কথায়। তবু ও পঞ্চুর সাহায্যে চাবিটা কুড়িয়ে নিয়ে দিতেই দারোগাবাবু বললেন, যা সব, ঘরের ছেলে ঘরে যা। এইটুকু বয়সেই বকাটে মেরে গেলে ভবিষ্যতে করবে কি? লেখাপড়া কর গিয়ে যা। পাণ্ডব গোয়েন্দাদের চোখে যেন জল এসে গেল। বিলু বলল, এরকম অপমান আমরা কখনো হইনি। ওদিকে দারোগাবাবু নিজেই তখন চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। কিন্তু এ কি, গাড়ি চলে না কেন? একজন পুলিশ চেঁচিয়ে উঠল, আরে একটা চাকারও যে হাওয়া নেই। মনে হয় এই ছেলেমেয়েগুলোই দিয়েছে 12টা বাজে। ওরা তখন অপর গাড়িটার সাহায্যে এই গাড়িটাকে বেঁধে কোনো রকমে নিয়ে যাবার চেষ্টা করতে লাগল। অপমানিত পাণ্ডব গোয়েন্দারা অযথা দাঁড়িয়ে না থেকে ম্লান মুখে ফিরে এল। কিন্তু কিছুটা পথ আসার পরেই অন্য একটি পুলিশ ভ্যান এসে ওদের সামনে হর্ন বাজিয়ে থামল। ভ্যানের ভেতর ওদের পরিচিত দারোগাবাবু ছিলেন। বললেন, কি হলো, ফিরে আসছো যে তোমরা? ওদের খবর কি? বাবলু বলল, ফিরে আসবো না তো কি স্যার, এমন লোকদের পাঠিয়েছেন আপনি যে তারা এসে অপমান করে তাড়িয়ে দিল আমাদের। সে কি, আমরা তো কোনো লোক পাঠাইনি। তোমার ফোন পেয়েই তো সবে আসছি। নিশ্চয় কোনো গোলমাল হয়েছে, চলো দেখি। তোমাদের তাড়িয়ে দেবে এমন সাধ্য কার? হেডলাইট নিভিয়ে ভ্যানটা একটু এগিয়ে এসে থেমে দাঁড় করালো এক জায়গায়। তারপর এক ঝাঁক পুলিশ নির্দেশ মতো বেরিয়ে এসে চুপি সারে বাবলুদের সঙ্গে এগিয়ে চলল। দূর থেকে অন্ধকারেও বোঝা গেল ইয়ার্ডের গায়ে পাবলিক রোডের ওপর কারা যেন একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়িকে বেঁধে টানতে টানতে আনছে। দারোগাবাবু টর্চ জেলে এগিয়ে গেলেন। চারদিক থেকে পুলিশ এসে ঘিরে ফেলল গাড়ি দুটোকে। গাড়ির ভেতর থেকে বাবলুদের যারা অপমান করেছিল সেই পুলিশগুলো নেমে এলো। ওপক্ষের দারোগাবাবু হাসতে হাসতে বললেন, নমস্কার স্যার, গোটা কত ওয়াগন ব্রেকারকে হাতে নাতে ধরে ফেলেছি আজ। তুলে নিন আপনার ভ্যানে, আমার দায়িত্ব শেষ। বলে নিজের পুলিশদের বললেন, ওহে চলো সব, এখানকার দারোগাবাবু এসে গিয়েছেন। ওরা ন্যাড়া মাথা এবং তার 3 সঙ্গীকে নামিয়ে দিল। বাবলুদের দারোগাবাবু ওপক্ষের দারোগাকে বললেন, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আমি জগাছা থানার দারোগা। যেই না বলা, দারোগাবাবু অমনি তার পেটের কাছে রিভলভার ঠেকিয়ে বললেন, ধাপ্পা মারবার আর জায়গা পাওনি বাছাধন? জগাছা থানার দারোগা আমার দীর্ঘদিনের বন্ধু। বল তুই কে? বলে ঠাস করে এক চড়। যেই না চড় মারা, অমনি নকল গোঁপ দাড়ি খুলে গেল সব। বন্দি ন্যাড়া মাথা তখন চিৎকার করে উঠল, একে চিরঞ্জীব বাবু, তুমি আবার আগুন নিয়ে খেলতে এসেছিলে? বিশ্বাসঘাতক। বলেই দারোগা বাবুকে বলল, স্যার আপনি আমাকে ফাঁসি কাঠে ঝোলান, আমার কোনো দুঃখ নেই, কিন্তু মরবার আগে আমার একটা আশা অন্তত মেটান। আমাকে দয়া করে 5 মিনিটের জন্য মুক্তি দিন, আমি নিজে হাতে ওকে খুন করি। তারপর বাবলুর দিকে তাকিয়ে বলল, খোকারা, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব তা ভেবে পাচ্ছি না। এতক্ষণ পুলিশের হাতে ধরা পড়েছি দেখে মনে মনে তোমাদের মুণ্ডুপাত করছিলাম। এখন তোমাদের জন্য আমাদের 3 জনেরই শত্রু ধরা পড়ল বলে তোমাদের আমি প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যুগ যুগ জিও। এমন নাটক পাণ্ডব গোয়েন্দারা আগে কখনো দেখেনি, তাই একেবারে হতবাক হয়ে গেল। সত্যিকারের পুলিশের হাতে নকল পুলিশ সমেত দুর্বৃত্তরা প্রত্যেকেই গ্রেপ্তার বরণ করল। ইতিমধ্যে বৃষ্টি যে কখন থেমে গিয়েছিল তা ওদের খেয়ালই নেই।